রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা ভালো আছি সবাই। এই করোনার ভয়াবহের মধ্যে লেখাপড়া গুটিয়ে হাত গুটিয়ে রাখলে চলবে না, লেখাপড়া করতে হবে। কারণ বিপদ থাকবে না, বিপদ এক সময় কেটে যাবে, কিন্তু তুমি লেখাপড়া না করলে তোমার বিপদ কিন্তু থেকেই যাবে। এই জন্য লেখাপড়া সবসময় চালিয়ে যেতে হবে। আমি তোমাদের আজকে এই দ্বিতীয় চ্যাপ্টারটা ধরলাম, কাঠের চাপ। তার অঙ্কটা মানে আগের দিন আমি একটা অঙ্ক করিয়েছি। আজকে দ্বিতীয় অঙ্ক দেখো, একটা উপরে তো আছে, ফাইন্ড দ্য রেডিয়াস অফ কার্ভেচার অফ দ্য কার্ভ at the intersection point of the line y equal to x and the curve. কি বলছে? ফাইন্ড দ্য রেডিয়াস অফ কার্ভেচার। রেডিয়াস অফ কার্ভেচার তো বক্রতার ব্যাসার্ধ। বক্রতার ব্যাসার্ধ মানে কি? একটা জিনিস একটা কার্ভ কতটুকু বাঁকাই গেছে। এই যে একটা কার্ভ, এটা না, এটা তো যেটা সেন্টার পয়েন্ট হয়, এই থেকে এই যে ব্যাসার্ধটা, এটাকে বলা হয় বক্রতার ব্যাসার্ধ। এটাকে বলা হয় বক্রতার ব্যাসার্ধ। এটাকে ইংরেজিতে রো দ্বারা প্রকাশ করা হয়। রো রেডিয়াস মানে একটা কার্ভ কতটুকু বাঁকাইছে। কার্ভ তো অবশ্যই বাঁকাইছে। সরলরেখা কি বক্রতার ব্যাসার্ধ আছে বলতে পারো? সরলরেখার বক্রতার ব্যাসার্ধ নয়, সরলরেখা তো সরলরেখাই, তার আবার বক্রতার ব্যাসার্ধ থাকবে কেন? বক্রতা নিষেধ, যে জিনিসটা বাঁকা তার কি বক্রতার ব্যাসার্ধ থাকবে। সরলরেখা তো সোজা, ওটার কোনো বক্রতার ব্যাসার্ধ নেই। সুতরাং বক্ররেখার বক্রতার ব্যাসার্ধ আছে, এই জন্য এই কথাটা লেখা আছে কার। চিন্তা করি, কার বলতেছি এই কার এবং ওয়াই ইকুয়াল টু এক্স, এই রেখা, এই কার এবং এই রেখা যদি আমরা চিত্র আঁকি, তাহলে একটা বিন্দুতে ছেদ করবে, একটা বিন্দুতে ছেদ করবে। যদি ছেদ করে তাহলে ওই বিন্দুতে বক্রতার ব্যাসার্ধটা কত, সেটা তোমাকে বাইর করতে বলছে। এই প্রশ্ন, বুঝতে পারছো? একটা কার আর এটা একটা সরলরেখা, এই দুইটার কাজ, এইটা এবং এইটাকে যদি আমরা চিত্র আঁকি, ডায়াগ্রাম আঁকি, তাহলে একটা বিন্দুতে ছেদ করবে। তাহলে ওই ছেদ বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ কত, সেটা তোমাকে বাইর করতে হবে। এইটা হলো প্রশ্ন। কি? ফাইন্ড দ্য রেডিয়াস অফ কার্ভেচার। রেডিয়াস অফ কার্ভেচার বক্রতার ব্যাসার্ধ অফ দ্য কার্ভ এত কার্ভের অ্যাট দ্য ইন্টারসেকশন পয়েন্ট অফ দ্য লাইন এত। এইটা, এই কার্ভ এবং এই রেখাটা যে বিন্দুতে ছেদ করছে, ওই ছেদ বিন্দুর বক্রতার ব্যাসার্ধ নির্ণয়। তাই ফার্স্ট অঙ্কটা দেখে আমাকে দেখো, এটা একটা কার্ভ দেওয়া আছে, এটা একটা রেখা দেওয়া আছে। কোন বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে হলে একটা বিন্দু লাগে দেওয়া, একটা বিন্দু। এখানে কিন্তু এই বিন্দুটা সরাসরি বাইর করার নাই। বিন্দুটা তোমাকে বলছে যে ওই ওই তার বক্ররেখাটা এবং ওই রেখাটা যে বিন্দু ছেদ করে, সেই বিন্দুতে তোমার বক্রতার ব্যাসার্ধ বাইর করতে বলছে। কাজেই এখন প্রথমেই তোমার অঙ্কটা পাইয়া চিন্তা করতে হবে যে বক্রতার ব্যাসার্ধ বাইর করতে হলে অবশ্যই কোন বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ বাইর করা, সেই বিন্দু তোমাকে বের করে নিতে হবে। দিয়ে থাকলে তো ভালো, আর না থাকলে বের করে নিতে হবে। অর্থাৎ আমি জিনিসটা বুঝে শিখতেছি, বক্রতার ব্যাসার্ধ বাইর করতে অবশ্যই একটা বিন্দুর দরকার। যেই বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ বাইর করতে বলছে, সেই বিন্দুটা তোমাকে বের করে নিতে হবে। এখানে বাইর করা নাই, বাইর করে নিতে হবে। বলছে যে এই বক্ররেখা এবং এই লাইনটা ইন্টারসেক্ট, অর্থাৎ এই বিন্দুতে ছেদ করছে, ছেদ বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ চাইছে, তাহলে ছেদ বিন্দুকে স্থানান্তর বাইর করতে হবে তোমার। তা ফার্স্ট কাজ হলো যে আমি এই বক্ররেখা এবং এই রেখাটা ইন্টারসেক্টিং পয়েন্টটা বাইর করব। সেই জন্য আমি লিখলাম দ্য ইকুয়েশন অফ কার্ভ ইজ এত অ্যান্ড দ্য ইকুয়েশন অফ লাইন ইজ এত। এখন এই দুটোকে সমাধান করব। তো দেখা এখন ওয়াই ইকুয়াল টু এক্স তো দেওয়াই আছে। এখন যদি আমি এখানে এক্স এর মান পাই, তাহলে ওয়াই এর মান পেতে পারি, কারণ এক্স এর মান বাইর করতে হবে। তাইলে এখন ওয়াই এর জায়গায় ওয়াই এর মানটা 1 নম্বর সমীকরণে ওয়াই এর জায়গায় ওয়াই এর মানটা বসাই দিন, তাহলে এখান থেকে আমি এক্স এর মান পাই। সেজন্য বেশি ফুটিং ওয়াই ইকুয়াল টু এক্স ইন 1। 1 নম্বরে ওই ওয়াই এর জায়গায় এক্স এর মানটা বসে, দেখো বসিয়ে এখান থেকে আমি এক্স এর মান পাইছি। এখন আবার লাগবে স্থানাঙ্কতে একটা বিন্দুকে স্থানাঙ্ক হয় না, স্থানাঙ্ক হয়ে যাবে দ্বিমাত্রিকে দুটো মান লাগে, ত্রিমাত্রিকে তিনটে মান লাগে। যেহেতু দ্বিমাত্রিক এক্স হয়ে আছে, এখানে দুটো মান লাগবে। তাহলে এখন আমার এক্স এর মান পাইছি, ওয়াই মান দরকার। তার ওয়াই মান এই
ওয়াই ইকুয়াল টু দিয়ে এক্স, এখান থেকে বসাইতে ভিতরে আমি ওয়াই মানটা পেয়ে যাচ্ছি। তাহলে ইন্টারসেকশন পয়েন্ট, সো দ্য পয়েন্ট ইন্টারসেকশন অফ ওয়ান দ্যাট এক or দুই এর ছেদ বিন্দুর স্থানাঙ্কটা কি হয়? x ইকুয়াল টু a/4 ইকুয়াল টু a/4, এই পাইলাম। তার মানে কি, এই বিন্দুতে এখন প্রশ্ন হলো যে এই বক্ররেখাটা এই বিন্দুতে তোমার বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। এখন এই যে রেখাটা, এই রেখাটার এখন আর কোনো কাজ নেই। এর কাজ ওই পর্যন্ত ছিল যতক্ষণ পর্যন্ত এই দুটো সমাধান করিয়া ছেদ বিন্দুর স্থানাঙ্কটা বাইর করছে। এখন আর এটাকে 2 নম্বর সমীকরণের জন্য কাজে লাগবে না, এখন লাগবে 1 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণ, তাহলে আমি দেখো 1 নম্বর সমীকরণটা দেওয়া আছে, এখানে কত x দুইটা আছে। তো বক্রতার ব্যাসার্ধ বাইর করার জন্য তোমাদের দুটো সূত্র আছে। একটা হলো রো ইকুয়াল টু 1 প্লাস y1 স্কয়ার ও y1 স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই y2। এখানে y1 হলো ফার্স্ট ডেরিভেটিভ, y2 হলো সেকেন্ড ডেরিভেটিভ। আর একটা সূত্র দেওয়া আছে এইটা। এখন তোমার বইতে আমি তো অঙ্কটা করাইছি, এই বইতে কিন্তু এই সূত্র দিয়ে করাইছি। আমি তোমাদের এর জন্য বোঝার জন্য, এটা তো করা আছে, আমি তোমাদের বোঝার জন্য আমি এই সূত্রটা অ্যাপ্লাই করলাম। যদিও এই সূত্রটা বড়, কিন্তু এই সূত্রটা ক্যালকুলেশন সোজা। যেহেতু এখানে তোমাকে বুঝতে হবে যে আমি কখন এই সূত্রটা অ্যাপ্লাই করবো, কখন এই সূত্রটা অ্যাপ্লাই করবো। দুটো সূত্র যখন দেখবেন যে চলক একটা দেওয়া থাকে, তখন y ইকুয়াল টু x2, এই বক্ররেখা মনে করো 2-3 বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ বের করো। সেই ক্ষেত্রে এই x চলকের ক্ষেত্রে এই সূত্রটা ইউজ করতে হবে। আর যখন 2 চলক হবে, এখানে চলক আছে কয়টা দেখো, একটা দুইটা আছে, সেই ক্ষেত্রে এই সূত্রই অ্যাপ্লাই করা ভালো। অনেক সময় এইটাকে না করে এইটাও অঙ্ক করা যায়, কিন্তু আমার অত ঝামেলার দরকার নেই। তুমি এক চলকের জন্য এই সূত্র অ্যাপ্লাই করবা, আর 2 চলকের জন্য এই সূত্রই অ্যাপ্লাই করবা। বইতে করছি কি তোমাদের 2 চলকের ক্ষেত্রে অনেক সময় এই সূত্র অ্যাপ্লাই করছে, করে অঙ্কটাকে কঠিন জটটা অনেক কিছু করে ফেলছে। আমার মতে এইটা করলেই ভালো হবে। সেজন্য আমি এই অঙ্কটা আমি নিজের প্রথমেই তোমাদের দেখানোর জন্য করলাম যে না, বইতে যে এক চলক দেওয়ার রেজাল্ট এই সূত্র অ্যাপ্লাই করে রেজাল্ট মিলেছে, এইটা না ইউজ করে আমি এই সূত্র অ্যাপ্লাই করেও সেম রেজাল্ট বাই করতে পারি। তাই এখন বুঝতে পারছো যে কখন দুটো সূত্র অ্যাপ্লাই করবো। যদি ফাংশন একটা চলক দেওয়া থাকে সেই ক্ষেত্রে এইটা, আর যখন একাধিক চলক দেওয়া থাকে, 2টা চলক দেওয়া থাকে, সেই ক্ষেত্রে এইটা ইউজ করাটা ভালো হবে। তাহলে এখন আমরা সূত্রটা জানি কি, দেখো দিয়েছিল যে fx হোল স্কয়ার fy হোল স্কয়ার হোল টু 3/2 fx xx fy হোল স্কয়ার টুয়াইস fx fy f of x y f of y y f of x হোল স্কয়ার। এখন তোমাদের এখানে স্যার fx fy কি, এটা হলো আংশিক ভগ্নাংশ। আমরা যখন y ইকুয়াল টু x থাকে, তখন আমি এটাকে ডেরিভেটিভ লিখতে পারি dy বাই dx, ঠিক আছে, স্কয়ার একবারে। আর যখন মনে করো এই জিনিসটা এইরকম থাকে, আর যখন মনে করো থাকে, যেমন z ইকুয়াল টু থাকে মনে করো রো x³ প্লাস y²। এখন এইটাকে z না দিকে এটাকে f অফ x দিতে পারি না, x লিখতে পারি না, পারি। আচ্ছা, এখন এইটাকে কি আমি যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তখন কি y কে আসবে? y কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। শুধুমাত্র x এর অন্তরীকরণ হবে, y 0 হবে। আবার যখন আমি y অন্তরীকরণ করব f অফ y, তখন কিন্তু x 0 হয়ে যাবে, y অন্তরীকরণ হবে। এটা কি বলা হয়? আংশিক অন্তরীকরণ। এটা কি অন্তরীকরণ? আংশিক অন্তরীকরণ। একটা ফাংশনের ক্ষেত্রে, একটা চলকের ক্ষেত্রে পূর্ণ অন্তরীকরণ। আর যখন একাধিক চলক থাকবে কোনো ফাংশনে, তাই সেই ক্ষেত্রে আংশিক অন্তরীকরণ। এটা fx মানে কি, এই ফাংশনটা পুরো ফাংশনটা দেখো, আমি এই ফাংশনটাকে এই 1 নম্বর সমীকরণে এই ফাংশনটা দেখো আমি f অফ x y লিখছি। দেখেন এই রুট, এটা ইকুয়েশন। তাই এখন f মানে
এই পুরোটা। আর যখন আমি এপেক্স লিখছি, এপেক্স লিখছি, তার মানে এটাকে এক্স এর পার্ট অন্তরীকরণ করছি। অর্থাৎ এক্স এর পার্ট যখন অন্তরীকরণ করবো তখন ওয়াই 0, আবার যখন ওয়াই অন্তরীকরণ করবো তখন এক্স 0। ঠিক আছে? তাহলে এই যে সূত্র এপেক্স মাইনিং, এটা হলো কি, এফ ফাংশনের এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব ফার্স্ট ডেরিভেটিভ, প্রথম অন্তরীকরণে হোল স্কয়ার, ওয়াই সাপেক্ষে হোল স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2 এফ অফ এক্স এক্স। তার মানে কি, এফ এক্স মানে কি, প্রথমবার এই ফাংশনটি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করা। আর এফ অফ এক্স এক্স কি, এফ অফ এক্স যেটা আছে সেইটাকে আবার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করা। ঠিক আছে? তাই সূত্রটা এখন দেখো আমি ডেরিভেটিভ করছি। সো ফরম 3 উই ক্যান রাইট। তাহলে আমি এইটার সমীকরণ করতেছি কত, 3 নাম্বার। 3 নাম্বার ট্রাই করে দিলাম, তাহলে এটাকে চাই এখন আমি এই ফাংশনটা 3 নম্বর ফাংশনকে আমার যে সূত্রে কি কি আছে, এফ এক্স আছে, দেখো এই সূত্রে 5টা জিনিস বাইর করতে হয়। এফ এক্স, এফ ওয়াই, এফ অফ এক্স এক্স, এফ অফ এক্স ওয়াই, এফ অফ ওয়াই ওয়াই, মোট 5টা জিনিস বাইর করতে হবে তোমাকে। কয়টা জিনিস? 5টা। তাহলে আমি এফ এক্স মানে কি, এইটাকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ। আমি তো বলেছি এক্স এর সাথে যখন ডেরিভেটিভ করবো তখন এক্স এর ডেরিভেটিভ হবে ওয়াই 0 আদার 0। তাহলে দেখো যে এটার পাওয়ার কত, হাফ, হাফ পিছনে এলো। আর ডেরিভেটিভের সময় কি করি আমি, 1 থেকে হাফ থেকে -1 পাওয়ার যা থেকে তার কি, তাতে কি মাইনাস বিয়োগ যায়, 1 বিয়োগ যায়, -1 বিয়োগ যায়। তাহলে হাফ থেকে 1 বিয়োগ করে থাকে তো মাইনাস। ঠিক আছে? আচ্ছা, এখন এফ অফ এক্স এক্স, এফ অফ এক্স এক্স এক্স, তার মানে এফ অফ এক্স যেটা আছে, এইটা যেটা আছে, এটাকে আবার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো, আবার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো। তাই এটাকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে দেখো এটাকে আবার দেওয়ার ডেরিভেটিভ করতে হয়, কিন্তু এইটা এফ অফ এক্স ওয়াই, তার মানে এটা হলো কি, এফ অফ এক্স কোনটা, এইটা, এটাকে ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ। তাই এখানে ওয়াই কি আছে? নাই, না থাকার কারণে কি হবে, 0 হবে। এফ অফ ওয়াই, তার মানে কি, এই ফাংশনটাকে ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করবো। ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করলে তখন এক্স 0 হবে, এটাও 0 হবে, শুধু এইটার ডেরিভেটিভ হবে। এটা ডেরিভেটিভ করলে হয় এইটা এফ অফ ওয়াই ওয়াই। তাহলে এইটাকে আবার ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করলে এইটা। তাহলে আমি কি পেলাম, আমার শুধু দেখো 5টা দরকার, সেই 5টা পাইলাম। আচ্ছা, ডেরিভেটিভ এটা কি, এই ফাংশনের কার্ভের ডেরিভেটিভ করলাম। এখন আমার যেই বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ বাইর করতে বলছে, সেই বিন্দুতে এর ডেরিভেটিভের মান কত সেইটা বাইর করতে হবে। সেইটা বাইর করে তারপর আমি এই সূত্রে বসাই দিই। এখন দেখো আমি যে বলেছিলাম ওই যে 5টা ডেরিভেটিভ বাইর করছি, এফ এক্স, এফ অফ এক্স এক্স, এফ অফ এক্স ওয়াই, এফ অফ ওয়াই, এফ অফ ওয়াই ওয়াই, কত ডেরিভেটিভ বাইর করবে। এখন যেই বিন্দুতে তুমি বক্রতার ব্যাসার্ধ বাইর করবা, সেই বিন্দুতে এই ডেরিভেটিভের মানগুলি কত সেটা তোমাকে বের করতে হবে, সেটা তোমাকে বের করতে হবে। সুতরাং তাহলে একটা পয়েন্ট a/4 a/4, ওই যে বক্ররেখার মান সরলরেখাটা সমাধান করে আমরা সেই বিন্দুর স্থানাঙ্ক পাইছিলাম, কোনটা, এটা পেয়েছিলাম না। এখন এই বিন্দুতে এফ এক্স এর মান কত, এফ অফ এক্স এক্স এর মান কত, এক্স এর মান কত, এফ অফ ওয়াই কত, এফ অফ ওয়াই ওয়াই কত। অর্থাৎ তুমি যে ডেরিভেটিভটা যেগুলো পাইছো সেগুলো এক্স এর জায়গায় a/4, ওয়াই এর জায়গায় a/4, এই মানগুলো বসাও। বসাই দেখো এফ এক্স এর মান আসে 1/√, এফ অফ এক্স এক্স এর মান আসে -2, 2/a3/2, এফ অফ এক্স ওয়াই এর মান 0 আসে, এফ অফ ওয়াই এর মান 1/√, আসে, এইটার মান 8 আসে। এখন তুমি এই যে মানগুলি পাইছো, এই মানগুলি কি করবা, তোমার 4 নম্বর সমীকরণে বসাইবা। নাও পুটিং আওয়ার ভ্যালুস ইন 4, ওই উপরের মানগুলি 4 নম্বর যে সমীকরণ, তুমি যে বক্রতার ব্যাসার্ধ সূত্র যেটা, সেই সূত্র বসাবে। এখন সূত্র তোমরা সবসময় বক্রতার ব্যাসার্ধ যে একটা দৈর্ঘ্য, একটা মান, এটা কোনো দৈর্ঘ্য কোনোদিন ঋণাত্মক দিতে পারে না। হয়তো ক্যালকুলেশনের খাতিরে আমার মান কোনো সময় ঋণাত্মক এসে দিতে পারে, কিন্তু আসলেও ওকে জোর করিয়া পজিটিভ বানাইতে হবে। সেই জন্য যখনই তোমার বক্রতার ব্যাসার্ধ সূত্রটা লাগবা, তখনই তোমরা এদিকে পরম মান দেবা। আমি এর প্রথমে দেই নাই, কিন্তু ওখানে পরম মান দিয়ে দেব। এই পরম মানটা দেবো। পরম মান দেওয়ার অর্থ হইল
যে এইটার মধ্যে যেহেতু কিনা ব্যাসার্ধ কি একটা মান তো ব্যাসার্ধ তো কোনোদিন দৈর্ঘ্য তো ঋণাত্মক হইতে পারে না, ব্যাসার্ধ কোনোদিন ঋণাত্মক হইতে পারে না। ব্যাসার্ধ মানে কি কিছু না কিছু জায়গা আছে, এটা তো ব্যাসার্ধ এই জিনিসটা তো এইরকম, যেমন এই তো বক্ররেখা এটা থেকে এটা হচ্ছে এটা হলো ব্যাসার্ধ রোগ, এটা তো ঋণাত্মক হইতে পারে না। তাই ক্যালকুলেশন করতে গেলে আমাকে ঋণাত্মক আসতে পারে, কিন্তু ওই ঋণাত্মকটাও ধনাত্মক বানাইতে হবে। সেই জন্য সবসময় সূত্রটাকে পরম মানের মধ্যে রাখবো। এই হলো পরম মান। এখন আমি এই মানগুলো বসাই দিই, মানগুলো বসাইছি, বসে ক্যালকুলেশন করবো। পরম মান। দেখো এই শেষে মান পাইছি কত, a/√2 ইউনিট। এটাই হলো বক্রতার ব্যাসার্ধ। কি বলতে হবে, a/√2 ইউনিট, এটা হলো বক্রতার ব্যাসার্ধ। এখানে পরম মানটা রাখতে হবে। পরম মানটা এই জন্য রাখতে হবে, বলো স্যার কখন উঠবে? হ্যাঁ, পরম মানটা উঠছে মনে করো যদি এইরকম 1/√2 হইতো, তাই সেখানে আমার পরম মান দেওয়ার দরকার ছিল না 1/√2, কারণ ঘটনা হয়েছে 1/√2 যে পজিটিভ সবাই জানে। কিন্তু এখানে কিন্তু আছে, এখানে কি আছে? তা আল্লাহ না করবে এর মান যদি নেগেটিভ হয়ে যায়, তাহলে তো বক্রতার ব্যাসার্ধটা নেগেটিভ হয়ে যাবে, ঠিক না? সেই জন্য যেহেতু এখানে কনস্ট্যান্ট আছে, মানে একটা বর্ণ আছে, সেই ক্ষেত্রে এখানে পরম মান মাস্ট। আর যখন শুধু যদি সংখ্যা থাকতো তাহলে এখানে পরম মান চিহ্ন না দিলেও হতো, কিন্তু যেহেতু এখানে একটা বর্ণ আছে, এর মান পজিটিভ নেগেটিভ দুটোই হইতে পারে, কিন্তু এখন হইতেই পারে কি পজিটিভ। তা তোমরা তো বক্রতার ব্যাসার্ধ পাইলাম কি, হলো a/√2 ইউনিট মানে একক। এখন এখানে পরম মানটা অবশ্যই তোমাকে দিতে হবে, কেননা এই জন্য যে কারণ এর মান যদি নেগেটিভ হয়ে যায়, তা বক্রতার ব্যাসার্ধটা নেগেটিভ হয়ে যাবে, কিন্তু ব্যাসার্ধ দৈর্ঘ্য কোনোদিন নেগেটিভ হয় না। সেই জন্য এটাকে পরম মানের মধ্যে অবশ্যই তোমাকে রাখতে হবে। এই যে তোমাকে দাম, ঠিক আছে? বাকি যে অঙ্ক আছে ওগুলা বইতে যে অঙ্ক আছে আশা করি আর তোমাদের বাবার কথা না। যদি এক্সেলের ফাংশন হয় তাহলে এই সূত্রে অ্যাপ্লাই করবা, y = 1 + y1² হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই y2। এখানে y1 y2 হলো ফার্স্ট ডেরিভেটিভ, সেকেন্ড ডেরিভেটিভ। আর যখন একাধিক চলক হবে তখন তুমি এই সূত্রে অ্যাপ্লাই করে অঙ্কগুলো করো। বইতে যেভাবেই করা থাক না কেন, তুমি একাধিক চলক খালি এই সূত্রে অ্যাপ্লাই করো, আর একটা চলকের এই সূত্রে অ্যাপ্লাই করো, তাহলে তোমার কাছে ক্যালকুলেশন শুদ্ধ হবে। আর বইতে যেগুলা 2 চলক অথচ এই সূত্রে অ্যাপ্লাই করছে, অনেক কিছু ইউজ করে সমস্যার সৃষ্টি করে পড়ছে, দরকার নেই, ওগুলো তোমরা এই সূত্রে অ্যাপ্লাই করে